আজকের ক্লাসে আমরা বেসিক টার্ম অফ ফটোগ্রামেট্রি বা বেসিক টার্ম অফ এরিয়াল ফটোগ্রাফি সম্পর্কে ডিটেলসে জানার চেষ্টা করব। ঠিক আছে, তো শুরুতেই আমরা দেখে নিই চলো যে ফটোগ্রামেট্রি কি। ওকে, দেখো, আমরা এই যে আকাশ থেকে বিমানের সাহায্যে বিশেষ পদ্ধতিতে কোনো এলাকার এরিয়াল ফটো তুলি, এটাও বা এরিয়াল ফটো তোলা হয়, ভূপৃষ্ঠের কোনো এলাকার এরিয়াল ফটো তোলা হয়, তাই তো। তো এই এরিয়াল ফটোতে কি হয়, যে এলাকার এরিয়াল ফটো সেই এলাকায় যেসব অবজেক্ট আছে বা ওই এলাকার ভূপৃষ্ঠে যেসব অবজেক্ট আছে সেই সব অবজেক্ট ওই এরিয়াল ফটোতে সেই সব অবজেক্টের ইমেজ পাওয়া যায়, তাই তো। এবার এই এরিয়াল ফটো দেখে এই যে ইমেজগুলো পাওয়া গেল, অবজেক্টের যে ইমেজগুলো পাওয়া গেল, সেই অবজেক্টগুলোর অ্যাকচুয়াল ভূপৃষ্ঠে সেই অবজেক্টগুলোর অ্যাকচুয়াল অবস্থান, অবজেক্টগুলোর অ্যাকচুয়াল উচ্চতা, একটা অবজেক্টের থেকে আরেকটা অবজেক্টের দূরত্ব, অবজেক্টগুলোর আকার আয়তন, ঠিক আছে, এবং যে এলাকার ফটো তোলা হলো সেই এলাকাটার আয়তন, এই পরিমাপ, আয়তনের পরিমাপ নির্ণয় করা, এবং কি পরিমাণ স্কেল, মানে কত স্কেল হলে পরে ওই স্কেলের মাধ্যমে ওই অবজেক্টগুলোর সঠিক মানে অ্যাকচুয়াল আকার, আকৃতি, আয়তন, উচ্চতা এগুলো নির্ণয় করা যাবে। ঠিক আছে, তাছাড়াও ওই এরিয়াল ফটো বিশ্লেষণ করে ওই এলাকার এই মানচিত্র তৈরি করার, ম্যাপ তৈরি করার যে সায়েন্টিফিক টেকনিক, এই সায়েন্টিফিক টেকনিকটাকেই বলা হয় ফটোগ্রামেট্রি। এই যে ফটোটি তোমরা দেখছো, এখানে এই যে বিল্ডিংগুলি আছে এগুলির একটির থেকে আরেকটির অ্যাকচুয়াল দূরত্ব কত, মানে ভূপৃষ্ঠে একটির থেকে আরেকটির দূরত্ব কত, বিল্ডিংগুলির হাইট কত, আর এই যে জলাশয়টি আছে এই জলাশয়টির অ্যাকচুয়াল আয়তন কত, ফটোটির স্কেল কত হলে এগুলির আয়তন, উচ্চতা সঠিকভাবে নির্ণয় করা যাবে, তার যে সায়েন্টিফিক টেকনিক, এই সায়েন্টিফিক টেকনিককেই ফটোগ্রামেট্রি বলে। তাহলে যদি এরকম প্রশ্ন হয় যে এরিয়াল ফটো থেকে অবজেক্টের উচ্চতা, আকার, আয়তন নির্ণয় করার পদ্ধতি বা এরিয়াল ফটো বিচার বিশ্লেষণ করে মানচিত্র অঙ্কন করার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে কি বলে, তাহলে উত্তর কি হবে? এর উত্তর হবে ফটোগ্রামেট্রি। এবার আমরা ফটোগ্রামেট্রিতে ব্যবহৃত বেসিক টার্মগুলি সম্পর্কে জেনে নিই চলো। ঠিক আছে, দেখো, ফটোগ্রামেট্রিতে ব্যবহৃত বেসিক টার্মগুলি হলো কেমন, দেখো, একটা হচ্ছে স্কেল, একটা হচ্ছে ফিডুসিয়াল মার্কস, প্রিন্সিপাল পয়েন্টস, ফটো বেস, ফ্লাইং হাইট, ফ্লাইট অ্যাক্সিস, এয়ার বেস, ফ্লাইট লাইন, ফ্লাইট ম্যাপ, ড্রিফট, ক্রেব, ওভারল্যাপিং, এছাড়াও আছে ফোকাল লেন্থ। এর মধ্যে এই এরিয়াল ফটোর স্কেল এবং ফোকাল লেন্থ সম্পর্কে আমরা আগেই জেনেছি, ফলে এই দুটো এখানে আর ডিসকাস করছি না। ঠিক আছে, এবার এই বাকি যেগুলো আছে, এই বাকি প্রত্যেকটা কিন্তু এক এক করে তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, আর এক্ষেত্রে মনে রাখবে তোমরা কিন্তু এই ইংরেজি টার্মগুলোই মনে রাখতে হবে, বাংলা টার্মে যাবে না। ঠিক আছে, আমি এখানে ইংরেজি টার্মগুলোই কিন্তু ইউজ করব। ঠিক আছে, তো প্রথমেই আমরা দেখে নিই চলো এই ফিডুসিয়াল মার্ক, এই ফিডুসিয়াল মার্কসটা কি জিনিস। দেখো, যে বিমান থেকে যে ক্যামেরা দিয়ে এরিয়াল ফটো তোলা হয় ওই ক্যামেরার স্ক্রিনে এরকম কিছু চিহ্ন থাকে। ঠিক আছে, এরকম কিছু চিহ্ন থাকে। ওকে, তো এবার ওই ক্যামেরা দিয়ে যখন এরিয়াল ফটো তোলা হয় সেই ফটোর মধ্যেও এই চিহ্নগুলো প্রতিস্থাপিত হয়ে যায়। তোমরা এই ছবিতে লক্ষ্য করো যে এখানে, তারপরে এখানে, এখানে এবং এখানে এই যে চিহ্নগুলি আছে এগুলি হলো ফিডুসিয়াল মার্কস। এগুলি এরিয়াল ফটো থেকে মানচিত্র প্রস্তুতে কাজে লাগে। এরপর দেখো এই প্রিন্সিপাল পয়েন্ট কি। ঠিক আছে, দেখো, মনে করো এটা একটা এরিয়াল ফটো,
ঠিক আছে। আর এই এরিয়াল ফটোর এই মার্কগুলো হচ্ছে ফিডুসিয়াল মার্কস। ওকে, দেখো তো এই ফিডুসিয়াল মার্কস দেখো এদিকে মুখ করে আছে, এই ফিডুসিয়াল মার্ক এদিকে মুখ করে আছে, এই ফিডুসিয়াল মার্ক এদিকে মুখ করে আছে, এবং এটা এদিকে মুখ করে আছে, তাই তো। তো এই পরস্পরমুখী ফিডুসিয়াল মার্কগুলোকে যদি আমরা একটা লাইন দিয়ে যুক্ত করি, তার মানে দেখো এই মার্কটা আর এই মার্কটা এটা একটা লাইন দিয়ে যুক্ত করলাম, তাই তো। আবার দেখো এই মার্ক পরস্পরের মুখোমুখি আছে, এই দুটোকে একটা লাইন দিয়ে যুক্ত করলাম, ঠিক আছে। তাহলে এই যে দুটো রেখা বা লাইন যে বিন্দুতে ছেদ করলো, এই যে ছেদ বিন্দু, এই ছেদ বিন্দুটাই হচ্ছে প্রিন্সিপাল পয়েন্ট, ঠিক আছে। আর মনে রাখবে এই প্রিন্সিপাল পয়েন্ট হচ্ছে এরিয়াল ফটোর, প্রিন্সিপাল পয়েন্ট হচ্ছে এরিয়াল ফটোর মধ্যবিন্দু। ওকে, আর এই প্রিন্সিপাল পয়েন্টেই কি হয় যে অবজেক্টের যে অবজেক্টগুলো আছে, এই অবজেক্টের বিচ্যুতি সবচেয়ে কম হয়। তো যদি প্রশ্ন হয় যে এরিয়াল ফটোতে অবজেক্টের বিচ্যুতি সবচেয়ে কম কোথায় হয়, তাহলে এই অবজেক্টের বিচ্যুতি সবচেয়ে কম হয় কোথায়, এই প্রিন্সিপাল পয়েন্টে। তোমরা এই ছবিটাতে লক্ষ্য করো যে এই যে চার জায়গায় চারটি ফিডুসিয়াল মার্কস আছে। এই ফিডুসিয়াল মার্ক থেকে দেখো পরস্পরমুখী ফিডুসিয়াল মার্কগুলিকে রেখা দ্বারা যুক্ত করা হয়েছে, এবং এই দুটি রেখা এই মাঝের এই বিন্দুটাতে ছেদ করেছে। তাহলে এই এরিয়াল ফটোর এই বিন্দুটাই হচ্ছে কি প্রিন্সিপাল পয়েন্ট। তোমরা আরেকটা বিষয় মনে রাখবে যে ভার্টিক্যাল ফটোগ্রাফের ক্ষেত্রে, ভার্টিক্যাল ফটোগ্রাফ কি এর আগে বলেছি, তাই তো। ভার্টিক্যাল ফটোগ্রাফের ক্ষেত্রে এই প্রিন্সিপাল পয়েন্ট আর নাদির পয়েন্ট দুটা কিন্তু একই হবে। কি বলছি, প্রিন্সিপাল পয়েন্টস আর নাদির পয়েন্ট একই হবে। কিন্তু হাই বা লো অবলিক ফটোগ্রাফের ক্ষেত্রে, মানে তির্যক বা উচ্চ তির্যক, খুব তির্যক ফটোগ্রাফের ক্ষেত্রে কিন্তু এই প্রিন্সিপাল পয়েন্ট আর নাদির পয়েন্ট এক হবে না, আলাদা আলাদা হবে, ঠিক আছে। তো দেখো এই নাদির পয়েন্টটা কি আমরা জানি, তাই তো, আগেও জেনেছি, আবার বলিনি। দেখো মনে করো এই কোনো বিমান, এটা কোনো বিমান ছবি তুলতে তুলতে যাচ্ছে, এই তো। এখান থেকে বিমান ছবি তুললো। এবার এই বিমানের ক্যামেরা কি হতে পারে, এরকম একদম ভার্টিক্যাল হতে পারে, আবার কি এরকম তির্যক বা এরকম হেলানো হতে পারে, তাই তো। তো বিমানের ক্যামেরা যেরকমই থাক না কেন, ভার্টিক্যাল থাক মানে লম্বালম্বি থাক বা তির্যক থাক, যেরকমই থাক, সেটা দেখবো না। আমরা দেখবো যে ক্যামেরা, এই যেখানে ক্যামেরা আছে, মনে করো এই তলে ক্যামেরা আছে, ক্যামেরার ঠিক সোজাসুজি লম্বালম্বি নিচে ভূপৃষ্ঠে অবস্থিত যে স্থান, এই স্থানটাকেই বলা হয় নাদির পয়েন্ট। ক্লিয়ার? তাহলে দেখো কি বলছি, ভার্টিক্যাল ফটোগ্রাফের ক্ষেত্রে এই প্রিন্সিপাল পয়েন্ট আর নাদির পয়েন্ট একই হবে, কিন্তু লো অবলিক বা হাই অবলিক ফটোগ্রাফের ক্ষেত্রে কিন্তু এই নাদির পয়েন্ট আর প্রিন্সিপাল পয়েন্ট এক হবে না। এরপর দেখো এই ফ্লাইং হাইট, এটা বুঝতেই পারছো, তাই তো, যে বিমান থেকে এরিয়াল ফটো তোলার সময়, বিমান থেকে ক্যামেরা দিয়ে ফটো তোলার সময় কোনো ডেটাম লাইন থেকে বিমানের যে উচ্চতা, সেই উচ্চতাটাকেই বলা হয় ফ্লাইং হাইট, তাই তো। তাহলে এই ডেটাম লাইন কি বলতো, এই ডেটাম লাইন এই সমুদ্র তল হতে পারে, ঠিক আছে। ডেটাম লাইন এই সমুদ্র তল হতে পারে, অথবা ভূপৃষ্ঠের কোনো সারফেসও কিন্তু হতে পারে। ক্লিয়ার? তাহলে এই ডেটাম লাইন থেকে বিমানের যে হাইট, যে বিমান থেকে ফটো তোলা হচ্ছে, সেই হাইটটাই হচ্ছে কি ফ্লাইং হাইট। এই ফ্লাইং হাইট ক্যাপিটাল লেটার এইচ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। আরেকটা বিষয় মনে রাখবে, এই যে বিমান এই লাইন বরাবর ছবি তুলবে, তাই তো। যে বিমান থেকে এরিয়াল ফটো তোলার সময়, মানে যতক্ষণ ছবি তুলবে, যতবার ছবি তুলবে, এই যে হাইট কিন্তু সেম, পাইলটকে কিন্তু বিমানের হাইট একই রাখতে হবে। যে এখানে একবার ছবি তুললো, হাইট উপরে উঠে গেল, আবার এখানে গিয়ে যখন ছবি তুললো তখন নিচে নেমে আসলো, তা কিন্তু হবে না। যখন পাইলট ছবি তুলবে, যতবার ছবি তুলবে, যখন ছবি তুলবে, বিমানের হাইট কিন্তু একই থাকবে, ঠিক আছে। বিমানের হাইট, উচ্চতাকে একই রাখতে হবে। আর এই যে লাইন বরাবর বিমান অগ্রসর হয় বা চলে, ঠিক আছে, চলতে চলতে ছবি তোলে, সেই লাইনটাকে বলা হয় ফ্লাইট লাইন। ক্লিয়ার? আর
এই যে বিমানের হাইট, মনে রাখবে এই বিমানের হাইটের সাথে কিন্তু এরিয়াল ফটোর স্কেল একদম ডাইরেক্টলি রিলেটেড, মানে একদম সরাসরি সম্পর্কিত। যদি বিমানের হাইট বেশি হয় তাহলে স্কেল ছোট হবে, বিমানের হাইট বেশি হলে স্কেল ছোট হবে, আর বিমানের হাইট যদি কম হয় তাহলে ফটোর স্কেল বড় হবে। এরপর দেখো এই এয়ারবেস, দেখো এই এয়ারবেস কি, দেখো এই মনে করো এটা হচ্ছে ফ্লাইট লাইন, ঠিক আছে, এই লাইন ধরে ফ্লাইট যা বিমান যাচ্ছে এবং ছবি তুলছে, তাই তো। তাহলে এবার বিমান যখন যায়, মনে রাখবে বিমান যাচ্ছে আর সবসময় ক্যামেরা ছবি তুলেই যাচ্ছে তা কিন্তু না, তার তো ভিডিও ক্যামেরা হয়ে যাবে, তাই কি না? তা কিন্তু হয় না। বিমান কিছু কিছু পয়েন্টে ছবি তুলে। মনে করো বিমান যখন এখানে আসে তখন একটা ছবি তুললো, কি বলছে, এখানে যখন বিমান অবস্থান করছে তখন বিমান ছবি তুললো, ঠিক আছে। আর যেখানে অবস্থান করে বিমান ছবি তুলে সেই স্থানটাকে এক্সপোজার স্টেশন বলে। তাহলে এটা একটা এক্সপোজার স্টেশন, কারণ এখানে যখন আসে তখন একবার এইটুকু ভূপৃষ্ঠের এইটুকু অংশের ছবি তুললো, ঠিক আছে। আবার উড়ে এগিয়ে এখানে গেল, এবার এখানে ছবি তোলার পরে সেকেন্ড টাইম দ্বিতীয়বার এখানে যখন গেল তখন এখানে গিয়ে আরেকটা এইটুকু এলাকার, মানে ভূপৃষ্ঠের এইটুকু এলাকার ছবি তুললো। তাহলে এটা একটা এক্সপোজার স্টেশন। কি বলছি, বিমান যেখানে থেকে ফ্লাইট লাইনের যে অবস্থানে থেকে ছবি তোলে, ভূপৃষ্ঠের ছবি তোলে, সেই অবস্থানটাকে বলা হয় কি এক্সপোজার স্টেশন। তাহলে একবার ছবি তুললো এখানে যখন আসে তখন, আর একবার ছবি তুললো এখানে যখন আসে তখন, তাই তো। তাহলে এই ফ্লাইট লাইনের মাঝে এই পরপর দুটা যে এক্সপোজার স্টেশন, এই পরপর দুটা এক্সপোজার স্টেশনের মাঝের যে ডিস্টেন্স, কি বলছি, পরপর দুটা এক্সপোজার স্টেশনের মাঝের যে ডিস্টেন্স, বা যদি আমরা গ্রাউন্ডে বলি, মনে করো এই পয়েন্টটা আর সোজাসুজি এই যে এই পয়েন্টটা, এই গ্রাউন্ডে ভূমিতে এই যে এইটুকু ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাই হচ্ছে এয়ার বেস। তার মানে কি বলতে পারি, ফ্লাইট লাইনে পরপর দুটা, তাই তো, পরপর দুটা এক্সপোজার স্টেশনের মধ্যবর্তী ভূমিতে যে দূরত্ব, সেই দূরত্বটাকে বলা হয় কি এয়ার বেস, তাই তো। এবার এখানে যেহেতু ক্যামেরা দিয়ে ছবি তুলছে ফলে এটাকে ক্যামেরা স্টেশনে বলা যায়, তাই তো। তো আমরা এরকম বলতে পারি যে দুটা ক্যামেরা স্টেশনের মাঝের যে দূরত্ব, সেই দূরত্বটাকেই বলা হয় এয়ার বেস। এরপর দেখো এই ফটোবেস কি, দেখো মনে করো এই যে এখানে এক্সপোজার স্টেশন থেকে ভূপৃষ্ঠের এইটুকু এলাকার ছবি তুললো, তাই তো। এটা মনে করো এইটাই মনে করো এই ছবিটা এরিয়াল ফটো, ঠিক আছে। আবার যখন এক্সপোজার স্টেশন এখান থেকে এইটুকু এলাকার ছবি তুললো, ফটো তুললো, এটা মনে করো বি। এবার এটাই মনে করো এই ফটোটা, ঠিক আছে। এবার কি হবে, দুটো ফটোর কিছুটা ওভারল্যাপ হবে। এই ওভারল্যাপ কি করে হয় এরপরে বলছি, ঠিক আছে। দেখো তাহলে এই যে পাশাপাশি দুটা এলাকার, মানে পাশাপাশি দুটা এরিয়াল ফটো পাওয়া গেল, একই এলাকার পাশাপাশি দুটা ওই এরিয়াল ফটো পাওয়া গেল, ঠিক আছে। এবার এই যে এরিয়াল ফটো, এই এরিয়াল ফটোর এটা মনে করো প্রিন্সিপাল পয়েন্ট, ঠিক আছে। আর বি এরিয়াল ফটোর এটা মনে করো প্রিন্সিপাল পয়েন্ট। তাহলে প্রিন্সিপাল পয়েন্ট আমরা আগেই জেনেছি, তাই তো। তাহলে এই যে দুটা প্রিন্সিপাল পয়েন্টের এই যে মাঝের যে ডিস্টেন্স, পাশাপাশি অবস্থিত দুটা এরিয়াল ফটোর প্রিন্সিপাল পয়েন্টের মাঝের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকেই বলা হয় ফটো বেস। এবার আমরা দেখে নিই চলো যে এই ফ্লাইট ম্যাপ বা ফ্লাইট প্ল্যানিং কি, ঠিক আছে। দেখো মনে করো এটা ভূপৃষ্ঠের একটা বড় এলাকা, বিস্তৃত এলাকা, এবং এই এলাকার মনে করো সার্ভে করার জন্য এই এলাকার এরিয়াল ফটো তোলা হবে, ওকে। তো এরিয়াল ফটো তোলার জন্য কখনোই এরকম হয় না যে বিমানের পাইলট বিমান নিয়ে এই এলাকার উপর উড়ে গেল, গিয়ে এই এলাকার কয়েকটি জায়গা থেকে কয়েকটি ফটো তুলে নিয়ে ফিরে চলে এলো, তা কিন্তু কখনোই হয় না। কি হয়, বিমানের পাইলট বিমান নিয়ে ওড়ার আগেই তার হাতে একটা ম্যাপ থাকে যে এই এলাকায় কোন পথ দিয়ে যাবে, এই এলাকার উপর দিয়ে কোন পথে যাবে, এবং কোন পথে গিয়ে কতবার
কোন পথে গিয়ে কতবার ছবি তুলবে, ফটো তুলবে এবং কোথার থেকে ফটো তুলবে তার একটা ম্যাপ থাকে। আগেই কিন্তু এরিয়াল ফটো তোলার আগেই কিন্তু বিমানের পাইলটের হাতে এই ম্যাপ থাকে, ঠিক আছে, ম্যাপটাকে তৈরি করে নিতে হয়। এই ম্যাপটাকেই বলা হয় এই ফ্লাইট ম্যাপ বা ফ্লাইট প্ল্যানিং, ঠিক আছে। কেন কি বলতো, যে এই ম্যাপ অনুযায়ী, ফ্লাইট ম্যাপ অনুযায়ী যদি এই এলাকার কোনো একটা এলাকার ফটো তোলা হয়, তাহলে দেখা যায় যে ওই এলাকার 1 ইঞ্চি জায়গাও বাদ থাকে না যা ক্যামেরার লেন্সে বা ক্যামেরার ফোকাসে আসেনি। মানে একদম প্রতিটা ইঞ্চি জায়গা ক্যামেরার ফোকাসে বা ফটোতে আসবে। আর যদি হ্যাপাজার্ডলি এখানে বিমান উড়ে গিয়ে বিভিন্ন জায়গার ছবি তুলে নিয়ে এলো, তাহলে কি হতে পারে, তাহলে যে কোনো অংশ বা কোনো জায়গা ফটোর বা ক্যামেরার লেন্সের বাইরেও থেকে যেতে পারে। তাহলে কি হবে, তাহলে এই এলাকার যে সার্ভে করার উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাই কিন্তু সফল হবে না। এই ফ্লাইট ম্যাপ অনুযায়ী বিমান কিভাবে এরিয়াল ফটো তুলে, দেখো মনে করো এই যে এলাকা আছে, ঠিক আছে, ঠিক এরকম হয়। মনে করো ফ্লাইট বা বিমান আকাশে উঠলো, এই পথ দিয়ে যাচ্ছে, ফটো তুলতে যাচ্ছে, ঠিক আছে, আবার ঘুরে এই পথে আসলো, আবার ঘুরে গিয়ে এই পথে গেল, ঠিক আছে। এভাবে এই এলাকার সম্পূর্ণ অংশের ফটো তোলে, ঠিক আছে। আর এই যে পথ, এই পথটাই কি ফ্লাইট লাইন, ঠিক আছে। এবার দেখো এই যে পয়েন্টগুলো চিহ্নিত করা থাকে, এই যে পয়েন্টগুলো, মানে এই যে এখানে গিয়ে একবার একটা ফটো তুলবে, আবার এখানে গিয়ে একটা ফটো তুলবে, আবার যখন এখানে পৌঁছাবে তখন একটা ফটো তুলবে, আবার যখন এখানে পৌঁছাবে তখন একটা ফটো তুলবে, ঠিক আছে। আর বিমান যেখান থেকে ফটো তুলে, এই তো আকাশে যেখান থেকে ফটো তুলে, ফটো মানে ক্যামেরা ক্লিক করে, সেই স্থানটাকে কি বলে, কি বলছিলাম, এক্সপোজার স্টেশন। তাহলে এই প্রত্যেকটা একটা করে এক্সপোজার স্টেশন, এই প্রত্যেকটা এক্সপোজার স্টেশন থেকে বিমানের পাইলট কি করবে, ক্যামেরা দিয়ে ছবি তুলবে। এবার আমরা এই ওভারল্যাপিং কি দেখে নিই, চলো, ঠিক আছে। খুব সহজ, কিরকম দেখো, মনে করো এটা কোনো একটা ভূপৃষ্ঠের এলাকা, এই এলাকার এরিয়াল ফটো তোলা হবে। তো এবার কোনো বিমান মনে করো এই পথ দিয়ে যাচ্ছে, আকাশে উঠছে এবং এই ভূপৃষ্ঠের এই এলাকার এরিয়াল ফটো তুলছে। তাহলে বিমানের এই যে চলার পথ, এটাই কি ফ্লাইট লাইন, তাই তো। দেখো তো এবার বিমান যাচ্ছে, এখানে গিয়ে বিমান যখন এখানে, তখন একটা ফটো তুললো, কতটুকু এলাকার, ভূপৃষ্ঠের এই যে এইটুকু এলাকা, মানে ভূপৃষ্ঠের এইটুকু এলাকার ফটো তুললো। তার মানে এটা কি একটা এক্সপোজার স্টেশন। তাহলে এই এক্সপোজার স্টেশন থেকে এখান থেকে এইটুকু এলাকার ফটো তুললো, মনে করো এই ফটোটা মনে করো এ ফটো, ঠিক আছে। এবার বিমান তার সামনে এগিয়ে গেল, মনে করো এখানে পৌঁছানোর পর আরেকটা ফটো তুললো, তার মানে এটা কি আরেকটা এক্সপোজার স্টেশন। তো এই এক্সপোজার স্টেশন থেকে মনে করো যে ফটো তুললো সেটা এইটুকু এলাকার, ভূপৃষ্ঠের এইটুকু এলাকার ফটো, মানে এখান থেকে এইটুকু এলাকার ফটো তুললো, মনে করো এটা বি ফটো, ক্লিয়ার। তাহলে এই যে এটা একটা এক্সপোজার স্টেশন, এটা একটা এক্সপোজার স্টেশন, তাহলে পাশাপাশি দুটা এক্সপোজার স্টেশন থেকে যে ফটো তোলা হলো, তাতে দেখা যাবে যে এই যে এইটুকু এলাকা, এখান থেকে এইটুকু এলাকা কি দুটা ছবিতেই থাকবে, তাই কি না। এই যে এ ফটো, এই এ ফটোতেও থাকবে, আবার এই যে বি ফটো, এই বি ফটোতেও এই এলাকাটা থাকবে, তাই তো। তাহলে এই যে এই এলাকা কমন এরিয়া, দুটা ফটোর যে কমন এরিয়া, কোন দুটা ফটো, পাশাপাশি দুটা এক্সপোজার স্টেশনের যে ফটো, সেই দুটা ফটোর যে কমন এরিয়া, সেই কমন এরিয়াটাই হচ্ছে কি ওভারল্যাপিং এরিয়া, ঠিক আছে। এবার সত্যি যখন ফটো তোলা হয়, তাহলে ফটো কিরকম দেখো, মনে করো এখান থেকে এইটুকু এ ফটো বলছি, আবার এখান থেকে এইটুকু বি ফটো। এবার ফটোটাকে যদি আমি সমতল করে আঁকি, দেখো তাহলে এই যে এইটুকু এলাকা, এটা কি, এটাই মনে করো এ ফটোটা, আবার এখান থেকে এই যে এইটুকু এলাকা, এটা মনে করো বি ফটো, আর এই লাইনটা হচ্ছে ফ্লাইট লাইন। তাহলে দেখো যে এই মাঝের এই যে এইটুকু এলাকা আছে, এই এলাকাটুকু কি হবে, এ ফটোতেও থাকবে, আবার বি ফটোতেও থাকবে, তাই তো। তাহলে এই যে কমন এরিয়া, এই কমন এরিয়াটাকেই বলা হয় কি ওভারল্যাপিং এরিয়া।
এবার দেখো এই যে ওভারল্যাপ দু রকমের হয়, একটাকে বলে ফরওয়ার্ড ওভারল্যাপ আর একটাকে বলে এই লেটেরাল ওভারল্যাপ। ঠিক আছে, এই ফরওয়ার্ড ওভারল্যাপকেই লঙ্গিটিউডিনাল ওভারল্যাপ বা এন্ড ল্যাপ বলা হয়, আবার এই লেটেরাল ওভারল্যাপকে সাইড ল্যাপও বলা হয়। ঠিক আছে, কিরকম দেখো, মনে করো এই কোনো ফ্লাইট লাইন, এই মনে করো কোনো ফ্লাইট লাইন, ঠিক আছে, এই লাইন বরাবর কি বিমান গিয়ে এই ছবিগুলো তুলতে তুলতে গেল, তাহলে এই বিমান পথের অভিমুখ কোনটা? বিমান এদিকে যাচ্ছে, এটা হচ্ছে অভিমুখ, তাই তো, বিমান পথের অভিমুখ। এই একটা ফটো তুললো, এই একটা ফটো, এই একটা ফটো, এই একটা ফটো, তাই তো। এবার কি করবে, আগেই বলেছি যে এই বিমান ঘুরে গিয়ে আবার এই পথ দিয়ে কি ফটো তুলতে তুলতে এভাবে যাবে, তাই তো। তারা দেখো, তাহলে এই যে বিমান পথের অভিমুখ যেদিকে, বিমান পথের অভিমুখ যেদিকে, তার মানে এদিকে যাচ্ছে বিমান, তাই তো। তাহলে বিমান পথের অভিমুখের দিকে এই যে ফটোর ওভারল্যাপ, এই যে দুটো ফটোর ওভারল্যাপ, এই ওভারল্যাপটাকেই বলা হয় এই ফরওয়ার্ড ওভারল্যাপ, লঙ্গিটিউডিনাল ওভারল্যাপ বা এন্ড ল্যাপ। ঠিক আছে, মনে রাখবে এই যে এন্ড ল্যাপ বা এই ফরওয়ার্ড ওভারল্যাপ এর পরিমাণ 60 থেকে 70% হয়। ঠিক আছে, তাহলে ফরওয়ার্ড ওভারল্যাপ বা লঙ্গিটিউডিনাল ওভারল্যাপ বা এন্ড ল্যাপ, ঠিক আছে, তো এর যে পরিমাণ কত কত বলছি, 60 থেকে 70% হয়। ঠিক আছে, তাহলে ফরওয়ার্ড ওভারল্যাপ কোনটা? বিমান পথের অভিমুখে, তাই তো, যে ওভারল্যাপ সেটাই হচ্ছে ফরওয়ার্ড বা লঙ্গিটিউডিনাল বা এন্ড ল্যাপ, তাই তো। এবার দেখো, এবার তাহলে এদিকে বিমান ছবি তুলতে তুলতে এলো, তাহলে এটা কি, এটা ফরওয়ার্ড ওভারল্যাপ, এটাও কি ফরওয়ার্ড ওভারল্যাপ, এটাও কি ফরওয়ার্ড ওভারল্যাপ বা এন্ড ল্যাপ। কিন্তু দেখো এই যে এই ছবি আর এই ছবি পাশাপাশি, এই যে এইটুকু এলাকা আবার ওভারল্যাপ হলো, তাই তো, এই ছবি এইটুকু এলাকা ওভারল্যাপ হলো, এখানে এইটুকু এলাকা ওভারল্যাপ হলো, তাহলে এই যে সাইড বাই সাইডে যে ওভারল্যাপ হয় সেটাকেই এই লেটেরাল ওভারল্যাপ বা সাইড ল্যাপ বলে। ঠিক আছে, তো এই সাইড ল্যাপ মোটামুটি 20 থেকে 40% পর্যন্ত হয়। এরপর দেখো এই ড্রিফট অ্যান্ড ক্র্যাব, ড্রিফট কি এবং ক্র্যাব কি। ঠিক আছে, দেখো মনে করো এটা হচ্ছে ফ্লাইট লাইন, এই লাইন বরাবর বিমান যাচ্ছে এবং ফটো তুলছে। ঠিক আছে, এবার যদি এরকম হয়, মনে করো এদিক থেকে মানে একদিক থেকে আড়াআড়িভাবে শক্তিশালী কোনো বায়ু প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, তো শক্তিশালী বায়ু প্রবাহিত হলে এই বিমান যে ফ্লাইট লাইন যেটা ছিল, যে পথে যাওয়ার কথা ছিল সেই পথে যেতে না পেরে কিছুটা নিজের পথ থেকে বিচ্যুত হয়ে গেল। ঠিক আছে, তো নিজের পথ থেকে এই যে বিচ্যুত হয়ে গেল, এই বিচ্যুত হওয়াটাকেই বলা হয় ড্রিফট, তাই তো। তাহলে ফটোর ক্ষেত্রে ড্রিফট কি, দেখো বিমান যদি এই নিজস্ব যে ফ্লাইট লাইনে যাওয়ার কথা ছিল সেই ফ্লাইট লাইনে যেত এবং সেটা আগেই ম্যাপ তৈরি করা থাকে, তাই তো। তার মানে এই ফটোগুলো কি হতো, এই এরিয়াল ফটোগুলি কি হতো, এই যে এইটুকু এলাকা, পুরো এলাকার এরিয়াল ফটো পাওয়া যেত, তাই তো। কিন্তু বিমান সরে যাওয়ার জন্য, বিমান তার পথ থেকে বিচ্যুত হওয়ার জন্য দেখো ফটোগুলো কি হয়েছে, প্রথমে এই ফটোটা হলো, তারপরে এই ফটোটা হলো, তারপরে এই ফটোটা হলো, তারপরে এই ফটোটা, তারপরে এই ফটো, তার মানে কি ফটোগুলো কি ক্রমশ সরে গেল, তাই তো। তাহলে এই যে এইটুকু এলাকা কি হলো, দেখো এইটুকু এলাকা কিন্তু কি সার্ভে এলাকার থেকে কি বাদ পড়ে গেল, কে দেখি না, এইটুকু এলাকার ফটো কিন্তু বাদ পড়লো, কি জন্য, এই ড্রিফটের জন্য। ঠিক আছে, এবার এই ক্র্যাব কি। ঠিক আছে, ক্র্যাব কিরকম, দেখো এটা মনে করো ফ্লাইট লাইন, ঠিক আছে, এটা ফ্লাইট লাইন, তো এই লাইন বরাবর বিমান যাচ্ছে এবং এরিয়াল ফটো তুলছে। ঠিক আছে, এবার বিমানের যে ক্যামেরা আছে, ক্যামেরার লেন্সের
ঠিকমতো পজিশন না করতে পারার জন্য, মনে করো ক্যামেরার লেন্সের ঠিকমতো পজিশন করতে না পারার জন্য ছবি যদি কিছুটা বিচ্যুত হয়, কিরকম দেখো যে এই যে ফ্লাইট লাইন আছে, দেখো এই ফ্লাইট লাইনের সাথে এই যে ছবির যে কিনার, ফ্লাইট লাইনের সাথে এই যে ছবির যে এজ বা কিনার একদম পারপেন্ডিকুলার 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, ঠিক আছে। কিন্তু এখানে কি হবে দেখো, এখানে এই যে ফ্লাইট লাইন থেকে এই যে ফ্লাইট লাইন আছে আর এই আছে কি এই ছবি মানে এরিয়াল ফটোর কি সাইড বা কিনার, তাই তো। তাহলে এখানে কি হওয়া কথা ছিল, কি এরকম ভার্টিক্যাল হওয়া কথা ছিল, কার সাথে, ফ্লাইট লাইনের সাথে, তাই তো। কিন্তু এখানে ভার্টিক্যাল না হয়ে কি কিছুটা হেলে আসে, তাই তো। তো ভার্টিক্যাল হলে কি হতো, ভার্টিক্যাল হলে দেখো, ভার্টিক্যাল হলে ঠিক এরকম হতো, তাই তো। ফটো ভার্টিক্যাল হলে এরকম হতো। আমরা দেখো যে এই যে এইটুকু এলাকাও কিন্তু কি ফটোর থেকে বাদ পড়ে গেল, তাই তো। তাহলে এই যে ফটোর থেকে এইটুকু এলাকা বাদ পড়ে গেল, তাহলে এই যে কোণটা তৈরি হলো, এই যে কোণ, কার কোণ, এই ফ্লাইট লাইন আর এই যে এরিয়াল ফটোর যে প্রান্ত, তাই তো। তো এই যে কোণটা তৈরি হলো, এই কোণটাই হচ্ছে কি বলতো, ক্র্যাব, ঠিক আছে। এইবার যদি ড্রিফট খুব বেশি হয় এবং ক্র্যাবও যদি খুব বেশি হয়, ড্রিফট খুব বেশি হয় এবং ক্র্যাবও যদি খুব বেশি হয়, তাহলে সেকেন্ড টাইম আবার বিমান উড়িয়ে ফটো তোলার প্রয়োজন হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।